পাহাড়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ১০০ বছর বয়সের এক বাংলো। দিনের আলোয় ৮-১০টা বাংলোর মতো শান্ত হলেও রাত নামলেই এই বাংলোয় নেমে আসে বিভীষিকার কালো ছায়া। রাত ৩টা বাজতেই এই বাংলোর সময় যেন থমকে যায়। দেওয়ালের ভেতর থেকে ভেসে আসে এক আত্মার যন্ত্রণায় ভরা আর্তনাদ। সদ্য লন্ডন ফেরত রিহান একদিন এই বাংলোয় আসে, তবে তার কোনো ধারণাই নেই যে সে সাধারণ এক বাংলোয় আসেনি, বরং প্রবেশ করেছে এক ভয়ঙ্কর অতীতে। রহস্যময় এই বাংলোয় আটকা পড়েছে এমন এক আত্মা যাকে তার মৃত্যুও ভয়ানক এক অভিশাপ থেকে আজও মুক্ত করতে পারেনি। ১০০ বছরের পুরনো এই বাংলোয় আছে ভালোবাসা, যা আজও সময়ের জালে আটকে আছে। আছে এক অভিশাপ যার কথা কেউ জানে না, আর আছে সময়ের এক ভয়ানক খেলা যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। রিহান কি পারবে এই বাংলোর অভিশাপ সরাতে, নাকি ৮০ বছর আগের সেই পাপ আর অভিশাপ তাকেই গিলে বিলীন করে দিবে সময়ের লুকানো গহ্বরে? এমনই সাসপেন্স, রহস্য আর ভয়ে গা হিম করে দেওয়া গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব হন্টেড। কয়েকদিন আগেই আমেরিকা থেকে পড়া শেষ করে রিহান দিল্লিতে ফিরেছে। বাবা অসুস্থ থাকায় রিহানকেই তাদের কোম্পানির কাজ সামলাতে কোটিতে আসতে হয়েছে। তবে সে জানতো না দিল্লি থেকে কয়েক মাইলের দূরত্বের কোটির সফর তার জন্য এত লম্বা আর ভয়ঙ্কর হতে চলেছে। রিহান এক চায়ের দোকানে চা পান করতে বসলেই দেখে দোকানদার এক পাগলকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিয়ে বলছে, কয়েকদিন দয়া করে খেতে দিয়েছি, তাই বলে তোর বেশি লোভ হয়ে গেছে তাই না? লোকটার প্রতি এমন বাজে আচরণ দেখে রিহানের বেশ খারাপ লাগে। দোকান থেকে বের হওয়ার সময় লক্ষ্য করে পাগলটা ঘাস চিবিয়ে খাচ্ছে, তাই তাকে কিছু টাকা দিয়ে বলে কিছু খেয়ে নিয়েন। লোকটা কেমন যেন রহস্যময়ী ভাবে তাকিয়ে বলে, এখন আর খাবার লাগবে না, আমার পেট ভরে গেছে, তবে তুই আসতে বড্ড দেরি করে ফেলেছিস, কিন্তু শেষমেশ এসেই গেছিস, তাই আর চিন্তা নেই, তুই পারবি। এই পাগলের কথা শুনে রিহান অবাক হয়ে তাকিয়ে থাকে। কথার আগামাথা কিছু না বুঝেই চলে আসে এডওয়ার্ড হাসপাতালে। ইন্সপেক্টরের সাথে মর্গে আসতেই ডক্টর হিমাগার থেকে একটা লাশ বের করে দেখায়। দেখা যায় লাশটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখে বেশ কয়েকটা আঁচড়ের দাগ। ডক্টর জানায় লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে। আসলে এই লোকটার নাম বাবু, যে রিহানদের কোটির বাংলোর সার্ভেন্ট। ইন্সপেক্টর রিহানকে বাইরে এনে বলে, ওই যে দুজন বসে আছে, তারা বাবুর সাথে ওই বাংলোতে কাজ করত। রিহান মাধবের কাছে এসে বলে, বাবুর বিষয়ে জেনে খারাপ লাগলো। মাধব বলে, আপনারা যাই বলেন না কেন, বাবুর মৃত্যু তো আসলে ওই বাংলোয় থাকা শয়তানের জন্য হয়েছে। আপনার বাবাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বিশ্বাস করেনি। তার মূল্য বাবুকে তার জীবন দিয়ে দিতে হলো। দেখুন, আমাদের কাছে টাকার থেকে নিজের জীবনের মূল্য বেশি, তাই এই নেন চাবি, আর আমরা ওই বাংলোতে কাজ করব না বলেই চলে যায়। রিহান একাই চলে আসে গ্লান মেনোর নামের বিশাল সেই বাংলোতে। বাসায় ঢুকেই আশপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। বিশাল এই বাসায় আজব ধরনের নিস্তব্ধতায় ভরা। রিহান হলে হাঁটতে হাঁটতেই দেখে একটা রুমে বেশ বড় এক তালা ঝুলানো। রিহান তার বাবাকে ভিডিও কলে বলে, সার্ভেন্টরা বলেছে এ বাসার এক শয়তানি আত্মা নাকি বাবুকে মেরেছে। মাধব আর শঙ্কর এতই ভয় পেয়েছে যে কাজ ছেড়েই চলে গেছে। বাবা বলে, এসব অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না, তুমি তো জানো আমরা এখন আর্থিক সমস্যায় আছি, আর এ সময় এই বাংলোর ডিলটা হওয়া খুবই জরুরি। 10 দিন পরেই মিত্তাল এসে বাংলো দেখবে। যদি কোনো সমস্যার কারণে ডিল ক্যান্সেল হয় তাহলে বুঝতেই পারছো কত বড় সমস্যা হবে। রিহান বলে, তার মানে এ বাসার সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে মাত্র 10 দিন আছে, চিন্তা করো না, আমি সব সামলে নিব। বাবা কল কাটতেই রিহান হঠাৎ কিছু শব্দ শুনে চমকে তাকায়। মনে হচ্ছে কোনো দরজা বাড়ি খাচ্ছে। রিহান এসে দেখে একটা দরজা একা একাই নড়ছে। বাতাসে নড়ছে ভেবে দরজা লাগাতেই লক্ষ্য করে টেবিলে একটা ডায়েরি, যার উপর লেখা আমার প্রিয় সুর। রিহান কৌতূহল বশত ডায়েরির একটা পেজ খুলে চোখ বুজেই পিয়ানোতে সেই সুর বাজায়। রিহান এই সুরের মাঝে প্রায় হারিয়েই গিয়েছিল। তখনই বাংলোর এক কোণা থেকে জোরে কারো চিৎকার আর কাঁচ ভাঙার আওয়াজ শুনে রিহান একদম হকচকিয়ে যায়। সেই শব্দ অনুসরণ করে দৌড়ে হলের অপর প্রান্তে আসতেই দেখে একটু আগে যে রুমে তালা দেওয়া ছিল সেটা ভেঙে নিচে পড়ে আছে। আশেপাশে কাউকে না দেখে কৌতূহল বশত সেই রুমে ঢোকে। রুমে একটা বিছানা আর দোলনা দেখে একটু
এগোতেই দেখে একটা ছবির ফ্রেম কাপড় দিয়ে ঢাকা। কাপড়টা সরাতেই সুন্দরী এক মেয়ের মায়া মাখানো ছবি দেখে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ছবির ঠিক সোজা বরাবর পেছনের কাছেই অদৃশ্য এক হাতের ছাপ ফুটে ওঠে। অদৃশ্য ছায়া যেন দরজার বাইরে থেকে রিহানকে দেখছে। রাতে রিহান প্রায় ঘুমিয়েই গেছে। হঠাৎ বুকশেলফ থেকে একটা বই একা একাই নিচে পড়ে যায়। বই পড়ার শব্দে রিহান চমকে ঘুম থেকে লাফিয়ে ওঠে। লাইব্রেরিতে এসে বইটা আবার জায়গা মতো রাখতেই তার মনে হয় বাইরে কে যেন আছে। রিহান দ্রুত ঘরের বাইরে এসে করিডোরে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। ধীরে ধীরে এগিয়ে জিজ্ঞেস করে কে ওখানে। অপর পাশ থেকে কারো কোনো সাড়া নেই। আচমকাই এক মেয়ের আত্মচিৎকার ভেসে আসে। রিহান ভয়ে একদম ছিটকে সরে যায়। রোজ রাতের এই অত্যাচারে বিরক্ত হয়ে রিহান প্রচুর রেগে দৌড়ে পুরো বাড়ি ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে তালাবদ্ধ সেই রুমের দরজায় চলে আসে। সেখানেই দাঁড়িয়ে দেখে ঘরের একটা আলো ধীরে ধীরে জ্বলছে। হঠাৎই কাচের বাল্ব ফেটে আলোটা নিভে যায়। রিহান রাগে ফুঁসতে ফুঁসতে সেই দিকে যেতেই দেখে গ্লাসে একটা হাতের ছাপ স্পষ্ট। কৌতূহলবশত হাতের ছাপটা ভালো করে দেখতে গেলেই রক্তমাখা একটা হাত গ্লাসে বাড়ি দেয়। আচমকাই হাতটা গায়েব হয়ে যায়। ভয়ে রিহানের অন্তরাত্মা কেঁপে ওঠে। রিহান ঘরের ভিতরে ঢুকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আচমকাই বিছানার নিচে চোখ পড়তেই দেখে রক্তমাখা একটা পা হ্যাচকা টানে বিছানার নিচে চলে গেল। বেশ সাহস নিয়ে চাদর সরাতেই দেখে সেখানে কেউ নেই। সকাল হতেই রিহান এই বাংলোর বর্তমান মালিক ফেরদাউসের সাথে দেখা করতে এসে বলে, আমি গ্লেড মিনোর ভিরার ব্যাপারে কথা বলতে এসেছি। এর পেছনের আসল ইতিহাস কি? ফেরদৌস বলে 60 থেকে 70 বছর আগে আমার বাবা বাংলোটা কিনেছিল। উত্তরাধিকার সূত্রে বাংলোটা আমি পাই। এরপর তোমাদের এজেন্সির সাহায্যে মিস্টার মিত্তালকে বেচে দিই। রিহান সন্দেহ চোখে তাকিয়ে বলে, আমি এই ইতিহাসের কথা বলিনি। ওই বাংলোতে লুকিয়ে থাকা রহস্যের কথা জানতে চাই। আপনি নিশ্চয়ই জানেন ওই বাংলোয় অভিশপ্ত এক আত্মা আছে। ফেরদৌস হেসে বলে, এই যুগে এসব আবার কে বিশ্বাস করে? রিহান বলে, আমি শুধু আমার নিজের চোখকে বিশ্বাস করি। ভালো করে জানি বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য কোথায়। ওই বাংলোয় এমন কিছু আছে যা আপনি আমাকে বলছেন না। ফেরদৌস হঠাৎই গম্ভীর হয়ে বলে, দেখো আমি একজন বিজনেসম্যান আর তুমি একজন ব্রোকার। 200 কোটি ডিল হয়েছে যেখানে তুমি 4 কোটি পাবে। আর কোথায় এমনটা লেখা আছে যে প্রপার্টি আমরা বিক্রি করব সেটা ভৌতিক হওয়া যাবে না? তোমার যদি সত্যিই মনে হয় ওই বাংলোয় ভূত আছে তাহলে প্রমাণ দাও। রিহান বাংলোতে ফিরেই প্রমাণ সংগ্রহের জন্য সেই রুমে ক্যামেরা লাগিয়ে দেয়, যেন রাতে সব রেকর্ড হয়। অভিশপ্ত এই বাংলোয় রাত নেমে আসে। রিহান সব জায়গায় ক্যামেরা সেট করে অপেক্ষা করছে। অনেক রাত হয়ে গেছে কিন্তু তেমন কিছুই হয়নি। ঘড়িতে রাত 3টা বাজে। রিহান ক্লান্ত হয়ে টেবিলের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হঠাৎই এক মেয়ের সুরেলা কণ্ঠে মিষ্টি এক গানে তার ঘুম ভাঙে। গানের সুর অনুসরণ করতে করতে পিয়ানোর ঘরে চলে আসে। সামনে কিছু একটা দেখে ভয়ে আটকে ওঠে। জানালার পর্দার অপর পাশে সাদা আবছা আলোয় একটা নারী অবয়ব বসে পিয়ানো বাজিয়ে তার মিষ্টি কণ্ঠে গান গাচ্ছে। রিহান আরেকটু কাছে গিয়ে ভালো করে দেখে যে সে ঠিকই দেখেছে। বিষয়টা নিশ্চিত হতে রিহান জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই ছায়াটা গায়েব হয়ে যায়। নেমে আসে অস্বস্তিকর এক নিস্তব্ধতা। রিহানের পেছন থেকে আচমকাই একটা মেয়ের কালো ছায়া বিভৎস এক চিৎকার দিয়ে দৌড়ে পালায়। রিহান দ্রুত সেই ছায়ার পিছু পিছু তালাবদ্ধ সেই ঘরের সামনে আসতেই দরজা আপনা আপনি লেগে যায়। রিহান জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ভেতর থেকে সেই নারী কণ্ঠের অসহনীয় চিৎকার আর এক বিভৎস আত্মার ভয়ানক গুঙানি শুনে তাকাতেই দেখে 2টা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। রিহান আর সময় নষ্ট না করে ছুটে বাড়ির বাইরে সেই ঘরের জানালার কাছে আসতেই দেখে সিলিং এ একটা মেয়ের লাশ। রিহান কি করবে বুঝতে না পেরে দৌড়ে আবার ভেতরে এসে একটা টুল নিয়ে দরজা ভাঙতেই যাবে, হঠাৎ দরজা একা একাই খুলে যায়। দ্রুত ঘরের ভিতরে লাশের সেখানে আসে, কিন্তু সেখানে এখন কিছুই নেই। হঠাৎই পাশের বন্ধ দরজার ভিতর থেকে বিভৎস এক গোঙানির আওয়াজ আসতে থাকে। রিহান এক ধাক্কায় দরজা খুলতেই দেখে এটা আসলে একটা ওয়াশরুম। সামনে এক বেতের ঝুড়ি। বেশ সাহস নিয়ে ধীরে ধীরে ঝুড়ির ঢাকনা ওঠাতেই দেখে এক মহিলার কাটা বিভৎস এক মাথা। কাটা মাথাটা চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে আছে। রিহান ভয়ে পেছনে সরতে
গিয়ে হোঁচট খেয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তেই দেখে সেখানে কোনো ঝুড়িই নেই। হঠাৎ সিলিং থেকে ঝাড়বাতি ছিঁড়ে তার উপর পড়তে গেলেই রিহান কোনো মতে সরে যায়, কিন্তু তার হাতে ভাঙা কাঁচ ঢুকে মাংস একদম বের হয়ে যায়। রিহান কোনো মতে কাটা হাত ধরে সেই ঘর থেকে দৌড়ে বের হয়। সকালে রিহান ল্যাপটপে গতরাতের ফুটেজগুলো চেক করলে দেখে সব ঝাপসা দেখাচ্ছে। আচমকা সেই পাগলটা ভিলায় ঢুকে কি যেন নিয়ে দৌড়ে পালায়। রিহান প্রচুর রেগে তার পিছনে দৌড়ায়। বাংলো পার হয়ে বেশ দূরে আসলেই পাগলটাকে ধরে ফেলে। লোকটা বলে, তুই তো কেবল একটা বাহানা, আসলে আমি তোমাকে ওই ভিলার বাইরে আনতে চেয়েছিলাম। রিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? লোকটা রহস্যময়ী সুরে বলে, না হলে তো ও আমাদের কথা শুনে ফেলতো। রিহান জিজ্ঞেস করে, কার কথা বলছেন? লোকটা রেগে বলে, রাতে কি তুমি চিৎকার শুনতে পাও না? বলেই রিহানের হাতে হুক্কার ধোয়া দিয়ে বলে, ব্যান্ডেজ কেন করেছো? রিহান ব্যান্ডেজ খুলতেই দেখে তার হাত একদম ঠিক হয়ে গেছে। লোকটা চলে যাচ্ছে দেখে রিহান লোকটাকে ডেকে চিৎকার করে বলে, কে তুমি? রহস্যময় লোকটাও চিৎকার করে বলে, ওই বাড়িতে আত্মা আছে, তুমি বিশ্বাস না করলে বাস্তব বদলাবে না, তোমাকে বাস্তবের উপর বিশ্বাস রাখতে হবে। 80 বছর ধরে একটা আত্মা ওই বাংলোয় আটকে আছে, তার থেকে না পালিয়ে তার কথাগুলো শোনো, ওই আর্তনাদ তোমাকে কিছু বলতে চায়। বলেই লোকটা চলে যায়। রিহান বাংলোতে ফিরে রাত হওয়ার অপেক্ষা করছে। রাত হতেই বুক সেলফ থেকে সেই বইটা আবারও একা একাই পড়ে যায়। রিহান দৌড়ে এসে বইটা উঠাতেই তার ভিতর থেকে একটা চিঠি পড়ে। রিহান কৌতূহল বশত চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিটা আসলে একটা মেয়ে তার বাবা আর মাকে উদ্দেশ্য করে লিখেছে। মেয়েটা বলে, 1 সপ্তাহ হয়ে গেছে তোমরা চলে গেছো, তোমরা যাওয়ার পর সব বদলে গেছে, আমার বেঁচে থাকার আর কোনো আশাই নেই, তাই আমি আজ নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সবকিছু শুরু হয়েছিল যখন তোমরা রাজীব ভাইয়ের বিয়ের জন্য দিল্লি যাচ্ছিলে। আমিও তোমাদের সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যদি তোমাদের সঙ্গে যাই তাহলে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো না, আর সেই কারণে আমি বাংলোয় থেকে গেলাম। তোমরা হয়তো ভেবেছিলে মার্গারেট যখন আমার খেয়াল রাখার জন্য আছে তখন চিন্তার কিছুই নেই। সেই ছোটবেলা থেকেই মার্গারেট আমাকে বড় করেছে, সে পাশে থাকলে আমার আর কি বা হতে পারে, কিন্তু যা হওয়ার তা তো হবেই। কেউ জানে না সামনে কি ঘটবে, মার্গারেটও জানতো না। গল্প চলে আসে অতীতে। মীরার বাবা মা দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মীরা আর মার্গারেট বাবা আর মাকে বিদায় দিয়ে পিয়ানো ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্লাস শেষে মীরা তার প্রফেসর আয়ারকে বলে, আজ আমার বাবা মা কয়েকদিনের জন্য দিল্লি গেছে, তাই আমি কাল থেকে পিয়ানো ক্লাসে আসতে পারবো না। আয়ার বলে, প্র্যাকটিসই একটা মানুষকে পারফেক্ট বানায়, তোমার এখনো অনেক প্র্যাকটিসের দরকার। তুমি আমার বাসায় যেহেতু আসতে পারবে না, তবে আমি তো তোমার বাসায় যেতে পারি। মীরা খুশি হয়ে বলে, অবশ্যই পারেন, তাহলে তো ভালোই হবে। আয়ার বলে, তাহলে কাল থেকে আমি তোমার বাসায় এসে তোমাকে পিয়ানো শেখাবো। মীরা বলে, পরের দিন প্রফেসর আয়ার যখন আমাকে পিয়ানো শেখাতে বাসায় আসে তখন মার্গারেট জরুরি এক কাজে শহরে গিয়েছিল। বাসার কেয়ারটেকার কিষান অসুস্থ হওয়ায় মার্গারেট তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। বাসায় ছিল শুধু আয়ার আর মীরা। মীরা যখন মন দিয়ে পিয়ানো বাজানো শিখছে তখন আয়ার তার দিকে বাজে নজরে তাকানোতে ব্যস্ত। মীরাকে পিয়ানো শেখানোর বাহানায় মীরার কাছে যাওয়ার চেষ্টা করলেই মীরার অস্বস্তি লাগে। রাগে ঘৃণায় আয়ারকে ধাক্কা মেরে সরিয়ে বলে, এসব কি করছেন? আয়ার মীরাকে এবার শক্ত করে ধরলে মীরা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে কোনো মতে আয়ারকে ধাক্কা মেরে সরিয়ে পালাতে গেলেই আয়ার তার পা বাড়িয়ে দেয়। সাথে সাথে মীরা হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। মীরা চিৎকার করে বলতে থাকে, দয়া করে আমাকে ছেড়ে দিন। শয়তান আয়ার বলে, তুমি শুধু আমার। বলেই সে মীরার পায়ে জোরে পাড়া দেয়। মীরা যন্ত্রণায় ছটফট করতে থাকে। মীরা কোনো মতে উঠে হাতের কাছে থাকা একটা ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে আয়ারের মাথায় বাড়ি মারে। সাথে সাথেই আয়ার ছিটকে দূরে পড়ে। নিজেকে কোনো রকমের সামলে প্রচুর রেগে মীরার দিকে ধীরে ধীরে এগোতে থাকলেই মীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মীরা হঠাৎই দেখে আয়ারের মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে, মানে মোমদানির বাড়িতে আয়ারের মাথা ফেটে গেছে। আয়ার মীরার সামনে আসতেই হুমড়ি খেয়ে মীরার কাঁধের উপর পড়ে যায়। বিভৎস এই দৃশ্য দেখে মীরা ভয়ে চিৎকার করতে করতে কোন রকমে আয়ারকে ধাক্কা মেরে ফেলতেই দেখে আয়ার মারা গেছে। মার্গারেট ফিরে এসব দেখে বুঝে যায় যে মীরার সাথে কি হয়েছে। ড্রাইভার রামুকে পাঠিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসতেই মার্গারেট পুলিশকে সব জানায়। মীরার মানসিক অবস্থা দেখে অফিসার তাকে আর থানায় ডাকে না। 10 দিন পর পুলিশ অফিসার এসে জানায় মীরার দেওয়া বয়ান প্রমাণিত হয়েছে, কারণ তারা প্রফেসর আয়ারের বাসা তদন্ত করতে গেলে মীরার কিছু ব্যক্তিগত জিনিস আর আয়ারের আঁকানো মীরার কিছু পচা ছবি পেয়েছে। অর্থাৎ এটা প্রমাণিত যে মীরার উপর আয়ারের খারাপ নজর ছিল। অফিসারের মতে আয়ারের ঘটনা এখানেই শেষ, কিন্তু মীরা জানে ভয়ানক সেই
অভিশাপ তো কেবল শুরু। সেদিন রাতে মীরার কিছুতেই ঘুম আসছিল না। চোখ বুঝলেই মনে হচ্ছিল কে যেন তার সামনে দাঁড়ানো। মীরা হঠাৎ চোখ খুলতেই দেখে আয়ারের বিভৎস আত্মা মীরাকে ডাকছে। মীরা ভয়ে আতকে এক লাফে উঠে বসে। কোনো মতে নিজেকে শান্ত করে শুতেই পাশ থেকে আয়ারের বিভৎস আত্মা বিচ্ছিরি কণ্ঠে বলে, যা আমি বেঁচে থাকতে করতে পারিনি সেটা আমি মৃত্যুর পরে অবশ্যই করব। বলেই সে শূন্যে মিলিয়ে যায়। মীরা ভয়ে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। পরের দিন সকালে মীরা মার্গারেটকে বলে, আমার ভীষণ ভয় করছে। মার্গারেট বলে, চিন্তা করো না, আমি তোমার বাবা আর মাকে এখনই ফিরে আসতে বলছি। পুলিশ যেহেতু সব সামনে নিয়েছে তাই মার্গারেট এতদিন মীরার বাবা আর মাকে কিছুই জানায়নি। মার্গারেট মীরার বাবা মাকে টেলিগ্রাম করতে কিষানকে পোস্ট অফিসে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ড্রাইভার রামু প্রচন্ড আতঙ্কে দৌড়ে ইশারায় কিছু একটা দেখায়। মীরা আর মার্গারেট কৌতূহলবশত রামুর পিছু পিছু ভিলার বাইরে আসতেই কি যেন দেখে ভয়ে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দেখা যায় গেটের সাথেই কিষানের কাটা মাথা ঝুলছে। বিভৎস এই দৃশ্য দেখে মার্গারেট ঠিক করে যে সে মীরাকে নিয়ে দ্রুত দিল্লি যাবে। সব গুছিয়ে লাগেজ নিয়ে গাড়ির কাছে আসতেই দেখে গাড়ির ব্যাক সিটে রামুর কাটা বিভৎস মাথা পড়ে আছে। মার্গারেট ভয়ে জোরে চিৎকার করে ওঠে। মার্গারেটের পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। মীরা মার্গারেটের চিৎকার শুনে বাইরে আসতেই মার্গারেট দ্রুত মীরাকে নিয়ে বাংলোর ভেতরে চলে আসে। মার্গারেট আর মীরা নিজেদের বাসাতেই একদম একা আর অসহায়ের মতো বসে আছে। কি যে করবে বুঝতে পারে না। মীরা আয়ারের ভয়ে কাঁচুমুচু হয়ে থাকে। তার মনে হচ্ছে আয়ারের ওই বিভৎস চোখগুলো তার উপর সবসময় নজর রাখছে। গভীর রাতে মীরার ঘুম ভাঙতেই দেখে তার মাথার কাছে মার্গারেট নেই। মীরা মার্গারেটকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে ঢুকতেই বেতের ঝুড়ির মধ্যে থেকে কিসের যেন আওয়াজ শুনতে পায়। বেশ সাহস করে এগিয়ে ঝুড়ির ঢাকনা উঠাতেই দেখে সেখানে মার্গারেটের কাটা মাথা পড়ে আছে। মীরা ভয়ে আতকে ছিটকে সরে গিয়ে চিৎকার করতে থাকে। হঠাৎই তার সামনে একটা দরজা খুলে যায়। দরজাটা ডাইনিং টেবিলের দিকেই যাচ্ছে। মীরা ভয়ে ভয়ে সেদিকে এগোলেই দেখে আশেপাশে কেউ নেই। ঠিক তখনই তার সামনে আয়ারের বিভৎস কাটা ছেঁড়া মুখটা ভেসে ওঠে। আয়ার তাকে টেনে ডাইনিং টেবিলের উপরে ফেলে দেয়। মীরা নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু এই অশরীরী শক্তির সাথে পেরে ওঠা এত সহজ না। ফাঁকা এই বাংলোতে মীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মীরা কোনোভাবেই নিজেকে এই দানবীয় শক্তি থেকে বাঁচাতে পারে না। মীরার যন্ত্রণার কথা পড়ে রিহানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। রিহান আবারও পড়তে শুরু করে। মীরা লিখেছে, সেই রাতের পর আয়ারের আত্মা মীরাকে এই বাংলোতেই বন্দি করে নেয়। এত বড় বাংলো মীরার জন্য হয়ে ওঠে এক জেলখানা। তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। আয়ার মীরাকে তার হাতের পুতুল বানিয়ে রেখেছিল। মীরার বাবা মা আসতে এখনো এক সপ্তাহ বাকি, কিন্তু মীরার পক্ষে আর একদিনও ওই দানবের নরকীয় অত্যাচার সহ্য করা সম্ভব ছিল না। তাই মীরা নিয়তির কাছে হেরে নিজেই নিজেকে শেষ করে দেয়। চিঠি পড়তে পড়তে সকাল হয়ে যায়। রিহান মীরার ঘরে এসে মীরার ছবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পরম যত্নে মীরার ছবিটাকে দেওয়ালে টাঙিয়ে মুগ্ধ হয়ে মীরাকে দেখতে থাকে। রিহান সেদিনই স্টেফেনির স্পিরিট সেশন অ্যাটেন্ড করতে আসে। স্টেফেনি তখন সবাইকে বলে আত্মারা লিখতে বা পড়তে জানে না। যদি জানতো তাহলে আমাদের মাধ্যমে নিজেদের মনের কথা বলতো না। একজন একটা প্রশ্ন করতে চাইলে স্টেফেনি তাকে থামিয়ে বলে, আমার বাবা আমার সাথে কথা বলতে চায়। বলেই সে মনে মনে তার বাবার আত্মার সাথে কথা বলে জিজ্ঞেস করে, এখানে গ্লেড মিনোর ভিলা থেকে কে এসেছে? রিহান অবাক হয়ে বলে, আমি। স্টেফেনি মীরার পুরো চিঠি পড়ে বলে, তার মানে গত 80 বছর ধরে ওই শয়তানি আত্মা মীরার আত্মাকে ওই বাংলোয় বন্দি বানিয়ে রেখেছে। রিহান বলে, হ্যাঁ, আজও রাত হলে মীরার যন্ত্রণায় ভরা আত্মচিৎকার শোনা যায়। আমি চাই আপনি মীরার সাথে যোগাযোগ করে একটা রাস্তা খুঁজে তাকে মুক্ত করে দিন। স্টেফেনি বলে, যে জীবিত নেই তার জন্য আপনি এত কিছু করছেন? আজ রাতে আমি ডিনারের পরে অবশ্যই গ্লেড মেনোরে আসবো। রাতে ফিনি ভিলায় আসলে রিহান বলে,
বলে এই বাংলো প্রায় 100 বছরের পুরনো। স্টেফেনি কিছু একটা অনুভব করতেই জিজ্ঞেস করে উপরে কি আছে। রিহান বলে 2 থেকে 3টা ঘর আছে আর একটা চিলে কোঠা। স্টেফেনি দ্রুত সেই চিলে কোঠায় আসে। চোখ বন্ধ করতেই সে কিছু একটা অনুভব করে বলে এই কাঠের বাক্সের মধ্যে একটা প্রজেক্টর আছে। রিহান বাক্সটা খুলতেই দেখে সত্যি একটা প্রজেক্টর আছে। প্রজেক্টরটা অন করতেই আইআর এর পিয়ানো ক্লাসের ভিডিও দেখা যায়। মীরা পিয়ানো বাজাতে বাজাতেই মিষ্টি কণ্ঠে গান গাচ্ছে আর সবাই তাকে ঘিরে মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছে। প্রজেক্টরটা হঠাৎই থেমে গেলে রিহান প্রজেক্টর ঠিক করার চেষ্টা করতে থাকে। আচমকা এক অদৃশ্য শক্তি স্টেফেনির গলা পেছন থেকে টেনে ধরে। স্টেফেনি ভয়ে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। স্টেফেনি রিহানকে বলে সেই শয়তানি আত্মা আমাদের খুব কাছেই আছে। রিহান বলে মানে ওই প্রফেসর? বাকি কথা শেষ করার আগেই স্টেফেনি বলে খবরদার ওর নাম নিবে না। শয়তানি আত্মার নাম নিলে তার শক্তি আরো বেড়ে যায়। সেটাই তো ওই শয়তান চায়। আমি এখানে আর থাকতে পারবো না। ওই আত্মা একটা উন্মাদ। সে তার আর মীরার মাঝে কাউকে আসতে দিবে না। বলেই প্রচন্ড ভয়ে গাড়ির কাছে গিয়ে বলে আমার কথা শোনো আর যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে চলে যাও। বলেই গাড়ি নিয়ে দ্রুত চলে যায়। রিহান আবারও এই অভিশপ্ত বাংলোতে একা হয়ে যায়। প্রচন্ড রেগে আইআর এর আত্মাকে বলে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোমার নাম নিলে তোমার শক্তি বেড়ে যায় তাই না? আমি তোমার নাম নিচ্ছি আইআর। বলেই চিৎকার করে আরো কয়েকবার আইআর এর নাম নেয়। কোনো সারা শব্দ না পেয়ে বাংলোর ভেতরে ঢুকতে যেতে গেলেই টেবিল ল্যাম্পের আলো ডিপ ডিপ করতে করতে হঠাৎই বন্ধ হয়ে যায়। একে একে বাংলোর সব আলো বন্ধ হয়ে যায়। সাথে সাথেই রিহান মীরার যন্ত্রণায় ভরা আত্মচিৎকার শুনতে পায়। দৌড়ে মীরার ঘরে ঢুকতেই দেখে টিভিটা ঝিরঝির করতে করতে চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। টিভিতে স্টেফেনির ভিডিওটা দেখা যাচ্ছে। স্টেফেনি বলে যত দ্রুত পারো এখান থেকে চলে যাও। বারবার এই একই দৃশ্য দেখাচ্ছে। ঠিক তখনই মীরা জোরে চিৎকার করে ওঠে। রিহান পেছনে ঘুরতেই দেখে আইআর একটা ধারালো কোদাল দিয়ে তাকে মারতে এসেছে। সাথে সাথেই সে সরে যায়। মানে মীরা রিহানকে বাঁচাতেই চিৎকার করেছে। রিহান ফিরে তাকাতেই আইআর কে আর কোথাও দেখতে না পেয়ে হাঁটতে হাঁটতে একটা কার্পেটের উপরে দাঁড়ায়। আইআর এর আত্মা সেই কার্পেট সহই রিহানকে টানতে থাকলে রিহান কোনো মতে কার্পেট থেকে সরে উঠে দাঁড়াতেই মীরার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সাথে সাথেই মীরার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রিহান দরজা ভাঙতে গেলেই হুট করে আইআর এর বিভৎস আত্মা দরজা খুলে বলে এখনই বের হয়ে যা। বলেই রিহানকে জোরে ধাক্কা মারলে রিহান কাঁচ ভেঙে বাংলোর বাইরে গিয়ে পড়ে। রিহান দ্রুত বাড়ির দরজার কাছে আসতেই দেখে বাসায় ঢোকার সব রাস্তা বন্ধ। রিহান দরজা খোলার চেষ্টা করতেই দেখে সিঁড়ির উপরে সাদা আলোর মাঝ থেকে মীরার আত্মা নামছে। রিহান মুগ্ধ হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। মীরা রিহানকে বলে তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য যতটা উদ্গ্রীব হয়ে আছো ওই শয়তান তার থেকে অনেক বেশি কষ্ট আমাকে দিচ্ছে। যে শয়তানি আত্মা 80 বছর ধরে আমাকে এখানে বন্দি করে রেখেছে সে কখনোই তোমাকে জিততে দিবে না। সাথে সাথেই পুরো বাড়ির আলো জ্বলতে আর নিভতে শুরু করে। মীরার আত্মচিৎকারে চারপাশ কাঁপতে শুরু করে। মীরার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে রিহান কোনো রকমে পিছিয়ে 2 কান শক্ত করে চেপে ধরে। মাটিতে হাঁটু গেড়ে কাঁচুমুচু হয়ে বসে পড়ে। মীরার এই যন্ত্রণা ভরা চিৎকার সে আর কোনোভাবেই সহ্য করতে পারছে না। পরের দিন সকালে রিহানের ঘুম ভাঙতেই দেখে সেই পাগল লোকটা তার পাশে বসে হুক্কা টানছে। লোকটা বলে তোমার উদ্দেশ্য ঠিক হলেও উপায়টা ভুল ছিল। রিহান হতাশ হয়ে বলে আর কি করব আমি? কিভাবে আটকাবো ওই শয়তানকে? কিভাবে মীরাকে মুক্ত করব? আমি এখানে এই বাংলোর ডিল বাঁচাতে এসেছিলাম কিন্তু এখন মীরাকে বাঁচাতে আমি সব করতে পারি। লোকটা পাগলের মতো হেসে বলে মীরার কষ্টকে অনুভব করো। যখন তার কষ্টকে অনুভব করতে পারবে তখনই সব বদলে যাবে। এখন যাও। রিহান পেছনে ঘুরতে দেখে বাংলোর দরজা খুলে গেছে। রিহান বাংলোর দিকে যেতে গেলে লোকটা বলে তোমাকে দিয়েই হবে। বলেই হুক্কায় জোরে টান দিয়ে সাদা ধোঁয়া ছাড়ে। সেই ধোঁয়া গিয়ে রিহানকে পুরোপুরি বশে করে ফেলে। রাত হয়ে গেছে। রিহান বসে বসে পিয়ানো বাজাতে বাজাতে মনে মনে মীরার সাথে হওয়া অন্যায়ের কথা মনে করে কান্না করতে করতেই পিয়ানোর সাথে মাথা ঠেকিয়ে রাখে। হঠাৎ চারপাশটা আলোয় ভরে যায়। রিহান অবাক হয়ে দেখে আশপাশটা কেমন যেন
যেন বদলে গেছে। দৌড়ে বাইরে আসতে দেখে মার্গারেট আর কিষান বাইরে বের হচ্ছে। জলদি আড়ালে গিয়ে দেখে মীরা আর মার্গারেট মীরার বাবা মাকে বিদায় জানাচ্ছে। রিহান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। দ্রুত মীরার ঘরে আসতেই একটা নিউজ পেপার দেখে সেটা হাতে নিতে দেখে সেখানে 1936 সালের 17ই আগস্ট লেখা। রিহান নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। দ্রুত বাইরে আসতেই দেখে চারপাশটা একদম অন্যরকম। তার মানে রিহান 80 বছর আগে চলে এসেছে। দূর থেকে পিয়ানোর আওয়াজ পেয়ে সেই শব্দ অনুসরণ করে আসতেই দেখে এটা আসলে আয়ারের বাসা। জানালার আড়াল থেকে তাকালে শুনে মীরা বলছে বাবা মা দিল্লি পৌঁছে গেছে, তাই আমি কয়েকদিন ক্লাসে আসতে পারবো না। আয়ার বলে তাহলে আমি তোমার বাসায় যাব, তোমার আরো প্র্যাকটিসের দরকার, এখন থামা যাবে না। আয়ারের বাসা থেকে বের হয়ে মীরা জঙ্গলের পথে হাঁটছে। রিহান আড়াল থেকে মীরার পিছু করে। হঠাৎ শুকনা পাতায় পা পড়তেই কচমচ শব্দ পেয়ে মীরা দাঁড়িয়ে গেলে রিহান তাড়াতাড়ি গাছের আড়ালে লুকায়। মীরা পেছনে ফিরে বলে দেখেন আমি জানি আপনি গাছের পেছনে লুকিয়ে আছেন, এখনই বেরিয়ে আসেন। রিহান অপরাধীর মতো বেরিয়ে আসলে মীরা জিজ্ঞেস করে আমার পিছু করছেন কেন? রিহান বলে আসলে আমি এই শহরে নতুন, রাস্তা হারিয়ে ফেলেছি। মীরা বলে হ্যাঁ আপনাকে দেখে তো নতুনই মনে হচ্ছে। রিহান বলে আমাকে কি বলবেন শহরের রাস্তাটা কোন দিকে? মীরা বলে আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালোই বুঝি, কথা বলার বাহানা খুঁজছেন তাই না? রিহান বলে আমার কিছু বলার হলে এতক্ষণে বলেই দিতাম, এত বাহানা করতাম না। মীরা সরল মনে রিহানকে বিশ্বাস করে নেয়। হাঁটতে হাঁটতে মীরা হেসে বলে আপনি মনে হয় সত্যিই বলছেন, কারণ আপনার এই আজব পোশাক দেখে মনে হচ্ছে আপনি এই শহর কেন এই দুনিয়াতেই নতুন। রিহান বলে ঠিকই বলেছেন, আমি এই শহরের বাইরের মানুষ, এখানে এসেছি আপনাকে বাঁচাতে। মীরা খিলখিল করে হেসে বলে চিনি না জানি না অথচ একদিনেই আমার বডিগার্ড হয়ে গেলেন। রিহান বলে আমার বাবা আর মাও আমাকে তাই বলতো, আমি বডিগার্ড। অবশ্য এই দুনিয়ায় আমার নাম রিহান। মীরা হাসতে হাসতে তার নাম বলে দেয়। বনের রাস্তা শেষ হতেই মীরা বলে এখান থেকে আমাদের রাস্তা আলাদা, আমার বসা ওইদিকে আর শহরের রাস্তা সোজা এইদিকে। বলেই মীরা বিদায় নিয়ে চলে গেলে রিহান মনে মনে বলে এটা কোনো স্বপ্ন না, সত্যি সত্যি আমি 80 বছর পেছনে চলে এসেছি। আর এখানে আসার একটাই কারণ, মীরাকে বাঁচাতে হবে। আমার জানা মতে আগামীকাল আইয়ার মীরার সাথে বাজে ব্যবহার করতে যাবে, তাই মীরা তাকে মেরে ফেলবে আর আইয়ার আত্মা হয়ে মীরাকে ওই বাংলোতে বন্দি করে ফেলবে। রাতে রিহানের এই চিন্তায় ঘুম আসে না যে সে কিভাবে এই মীরাকে আইয়ারের খুন হওয়ার আগে আটকাবে। রিহান ভাবে যদি আইয়ার মীরার সাথে অন্যায় না করে তাহলে মীরা তো আইয়ারকে মারবে না, আর না মারলে আইয়ার আত্মাও হবে না। পরের দিন আইয়ার মীরার বাসায় আসলে রিহান হঠাৎ মীরার বাসায় চলে আসে। এখানে রিহানকে দেখে রাগে আইয়ারের গা জ্বলতে থাকে। রিহান মীরাকে বলে গতকালকে সাহায্যের জন্য ধন্যবাদ, গিফট হিসাবে চকলেট নিয়ে এসেছি। মীরা আইয়ারের সাথে রিহানকে পরিচয় করিয়ে দিলে রিহান বলে আমার পিয়ানো অনেক পছন্দ, আপনাদের সমস্যা না হলে আমি এখানে বসে শুনি। আইয়ার রেগে বলে আমার সমস্যা আছে, আমি চাই না আমার এবং আমার স্টুডেন্টদের মাঝে কেউ ডিস্টার্ব করুক। রিহান বলে ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করছি, তাহলে আপনার বিরক্ত লাগবে না আর আমার পিয়ানো শোনাও হবে। রিহান বাইরে গেলে আইয়ার কর্কশ গলায় মীরাকে প্রথম থেকে পিয়ানো শুরু করতে বলে। রিহান পিয়ানো রুমের বাইরে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। হঠাৎ আইয়ার এসে রিহানকে একটা মোটা লাঠি দিয়ে বাড়ি মারে। সাথে সাথে রিহান গ্লাস ভেঙে বাইরে গিয়ে পড়ে, তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। মীরা দৌড়ে এসে রিহানের কাছে যেতে গেলে আইয়ার মীরাকে জোর করে ধরে নিয়ে বলে আমি তোমার আর আমার মাঝে কাউকে আসতে দিব না, বলেই দরজা লাগিয়ে দেয়। মীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। রিহান উঠতে গিয়েও মাথা ব্যথায় উঠতে পারে না। মীরার আর্তনাদ শুনে আর থাকতে না পেরে কোনো রকমে উঠে গিয়ে দরজার কাঁচ ভাঙে। মীরা মোমদানি দিয়ে আয়ারের মাথায় মারতে গেলে রিহান মীরাকে মারতে বারণ করে, কিন্তু এমন শখের মধ্যে মীরার কি আর এইসব শোনার সময় আছে? রিহান দরজা খুলে মীরাকে থামানোর আগেই মীরা আয়ারের মাথায় বাড়ি মেরে দেয়। সাথে সাথে আয়ারের মাথা থেকে গল গল করে রক্ত পড়তে পড়তে আয়ার মীরার কাঁধে মাথা রেখে সেখানেই মারা যায়। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে এক চিৎকার দিয়ে আয়ারের লাশ ছুঁড়ে ফেলে দেয়। রিহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, হতাশ হয়ে বাইরে এসে বসে। যে কারণে সে এত বছর পেছনে এসেছিল তা আর হলো না। মীরাকে বাঁচানোর একটাই সুযোগ ছিল, সেটাও সে হারিয়ে ফেলেছে। মাথা ব্যথায় রিহান বেহুশ হয়ে গেলে মীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। রিহানের জ্ঞান ফিরলেই মার্গারেট বলে ডক্টর বলেছে 2 থেকে 3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। রিহান ঘোরের মধ্যেই বলে সে এখানেই আছে, সে এখন আত্মা
আত্মা হয়ে গেছে। মীরা জিজ্ঞেস করে, কি সব আবোল তাবোল বলছো? আমরা কিছুই বুঝতে পারছি না। রিহান আবারও অজ্ঞান হয়ে গেলে মীরা আর মার্গারেট চলে যায়। রাতে রিহানের কানে ফিস ফিস করে কারোর ডাকার শব্দ আসতেই রিহান ঘুমের ঘোরেই পাশে তাকালে দেখে পাশের বেডের রোগী বলছে, তোমাকে যেই মেয়ে দেখতে এসেছিল সে অনেক আঘাত পেয়েছে। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন কিছু মানুষ তাকে গুরুতর আহত অবস্থায় মহিলা ওয়ার্ডে নিয়ে গেছে। রিহান তীব্র মাথা ব্যথা নিয়ে কোনো রকমে হেলে দুলে মহিলা ওয়ার্ডের দিকে দৌড়ায়। ওয়ার্ডে এসে দেখে মীরার চোখে মুখে আঘাতের চিহ্ন। মীরার বেডের পাশে বসে ধীরে ধীরে মীরাকে ডেকে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো? আচমকাই আয়ারের বিভৎস আত্মা লাফিয়ে ওঠে। রিহানের গলা চেপে বলে, আমি জানি তুই 80 বছর পেছনে মীরাকে বাঁচাতে এসেছিস, কিন্তু আমার আর মীরার মাঝে কেউ আসতে পারবে না। মীরাকে কেন, তুই তো ওর সার্ভেন্ট কিষানকেও বাঁচাতে পারবি না। বলেই শয়তানের মতো জোরে জোরে হাসতে থাকে। ভয়ানক এই স্বপ্ন দেখে রিহান আতকে ঘুম থেকে উঠতেই তীব্র মাথা ব্যথা হতে থাকে। পাশের বেডের রোগীর দিকে তাকাতেই কিষানের কথা মনে পড়ে যায়। দ্রুত সাইকেল নিয়ে মীরার বাসার দিকে রওনা হয়। ফুল স্পিডে সাইকেল চালাচ্ছে, কিন্তু সামনে অনেক পথ বুঝতে পেরে মাঝপথে সাইকেল ফেলেই জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ানো শুরু করে। মীরার বাসার সামনে আসতেই মীরা আর মার্গারেটের চিৎকার শুনে রিহান থমকে দাঁড়ায়। আবারও সে অনেক দেরি করে ফেলেছে। কিষানের কাটা মাথা গেটে ঝুলছে। রিহান মার্গারেট আর মীরাকে বলে, তোমার জায়গায় আমি থাকলে আমিও এসব কথা বিশ্বাস করতাম না, তবে এটাই সত্যি। আমি এই দুনিয়ার কিংবা এই সময়ের কেউ না। আমি 80 বছর পেছন থেকে এসেছি। মার্গারেট রেগে বলে, এখন মজা করার সময় না। রিহান বলে, আমি যখন হাসপাতালে ছিলাম তখন এ বাসায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মীরাকে কিছু জিজ্ঞেস করেনি। মীরা বলে, তুমি এইসব কিভাবে জানো? রিহান বলে, পুলিশ পরে আবারও এসে তোমার স্কার্ফ আর ছবি আর আয়ারের আঁকানো পচা কিছু ছবি মার্গারেটের কাছে দেয়, যেগুলো তারা আয়ারের বাসা থেকে পেয়েছে। মার্গারেট হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এইসব কিভাবে জানলে? রিহান মীরাকে বলে, গতরাতে আয়ার তোমার স্বপ্নে এসেছিল। সে বলেছে বেঁচে থাকতে সে যা করতে পারেনি, মরে গিয়ে এখন সে সবকিছু করবে। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো? রিহান বলে, তুমি তোমার চিঠির মাধ্যমে আমাকে বলেছ। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন চিঠি? রিহান বলে, আমি তোমার আর তোমার ভাগ্যের মাঝে দাঁড়িয়ে আছি। তোমার ভবিষ্যৎ কি জানো? আগামীকাল তোমরা দিল্লির জন্য বের হবে, কিন্তু গাড়িতে ড্রাইভার রামুর কাটা মাথা পাবে। নিজেদেরই বাসায় তোমরা একদমই একা আর অসহায় হয়ে পড়বে। মার্গারেটও তোমাকে বাঁচাতে পারবে না, কারণ মার্গারেটের সাথেও সেটাই হবে যা রামুর সাথে হবে। এরপর এই বাসায় তুমি আর আয়ারের আত্মা ছাড়া কেউ থাকবে না। 6 দিন সে তোমার সাথে যে নৃশংস অন্যায় করবে তা তুমি দুঃস্বপ্নে ভাবলেও গায়ে কাটা দিবে। আয়ারের অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে নিজের জীবন নিয়ে নিবে। 80 বছর ধরে তোমার যন্ত্রণায় ভরা চিৎকার এই বাসার দেওয়ালে বাজতে থাকবে। 80 বছর পরও তোমার আত্মা ওই শয়তানি আত্মার অত্যাচার থেকে মুক্তি পাবে না। আমি তোমাকে বাঁচাতে এসেছি মীরা, আমাকে বিশ্বাস করো। বলেই মীরাকে জড়িয়ে ধরলে মার্গারেট রিহানকে রেগে সরিয়ে দিয়ে বলে, এগুলো কি করছো? মীরা রিহানকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তোমার কোনো সাহায্যের দরকার আমার নেই, এখনই এখান থেকে চলে যাও। রিহান অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মীরা তার কোনো কথাই শোনে না। রিহান আর না পেরে চলে যায়। কিছুক্ষণ পর মীরা আর মার্গারেট গ্রিন রোডে আসতে দেখে সামনে রিহান দাঁড়ানো। আসলে তখন রিহান আয়ারের আত্মাকে কাচের অপর পাশে দেখেছিল, তাই দ্রুত মীরাকে উঠিয়ে তাকে জড়িয়ে ধরার নাটক করে কানে কানে বলে, আমাকে এখনই বের করে দাও, এরপর বাসা থেকে দূরে গ্রিন রোডে দেখা করো। রিহানকে চিঠি দিলে মার্গারেট চিঠি পড়ে দেখে তাতে লেখা, হয়তো ওই শয়তানি আত্মা আপনাদের পিছু করেনি। আমি শুনেছি আত্মারা পড়তে পারে না, তাই আপনাদেরকে এখানে রেখেছি। তার আগে জানতে হবে আপনারা কি আমাকে বিশ্বাস করেন? বিশ্বাস করলে মাথা নাড়াবেন। মীরা আর মার্গারেট মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। রিহান আরেকটা চিঠি দেয়। দুনিয়ায় যেমন শয়তান আছে তেমন সৃষ্টিকর্তাও আছে। সেখানে লেখা, যেভাবেই হোক আমাদের এই আত্মার সাথে যুদ্ধ করতে হবে, আর সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া শয়তানকে হারানো সম্ভব না, তাই আপনাদের সাহায্য লাগবে। মার্গারেট মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মার্গারেট রিহান আর মীরাকে এক ফাদারের কাছে নিয়ে আসে। সব শোনার পরে ফাদার বলে, আয়ার এবং মীরার মাঝে একটা সম্পর্ক আছে, এরা একটা বন্ধনে আবদ্ধ, যতক্ষণ সেই বন্ধন থাকবে ততক্ষণ কিছুই করা সম্ভব না। মার্গারেট জিজ্ঞেস করে, কিন্তু এটা ভাঙার কোনো রাস্তা নেই? ফাদার বলে, এই বন্ধন ভাঙার শক্তি সবার নেই। 120 কিলোমিটার দূরে শাহাপুরের জঙ্গলে এক দরগায় সুফি বাবা থাকে, যে শয়তান আত্মাদের বশে আনতে পারে, সেই হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারে। রিহান জিজ্ঞেস করে, কিন্তু ওই আত্মা যদি মীরার সাথে জড়িত থাকে তাহলে সে আমাদেরকে দরগা পর্যন্ত পৌঁছাতে দিবে? ফাদার বলে, ঠিকই বলেছ, এই শয়তানি আত্মারা ভোর 3টার সময় সর্বোচ্চ শক্তি পায় আর দুপুর 3টায় দুর্বল হয়ে যায়। এখন 2টা বাজে, তোমাদের এখনই বের হওয়া উচিত। আমি এদিকে তোমাদের
তোমাদের জন্য প্রার্থনা করতে থাকবো যেন আত্মাটা তোমাদের পিছু না নেয়। মনে রাখবে সে তোমাদেরকে নানাভাবে পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু যাই হোক না কেন তোমরা তার নাম নিবে না। নাম নিলেই তার শক্তি বেড়ে যাবে। দ্রুত বাসায় ফিরে ব্যাগ নিয়ে মীরা আর মার্গারেট ড্রাইভার রামুকে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঘড়িতে তখন 3টা বাজে। দেখতে দেখতে সন্ধ্যা 6টা বেজে যায়। শয়তানি আত্মা পুরো বাসায় মীরাকে খুঁজছে, কিন্তু কোথাও মীরাকে না পেয়ে হন্যে হয়ে বাইরে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে মীরাদের গাড়ি পেয়ে যায়। রাত হয়ে যাওয়ায় মীরা, মার্গারেট আর রিহান একটা হোটেলে ওঠে। রিসিপশন থেকে চাবি নিয়ে মার্গারেট বলে, তোমার বাবার দিল্লির নম্বর রিসিপশনে দিয়ে রেখেছি, যোগাযোগ করতে পারলেই আমাদেরকে ডাক দিবে। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে মীরা রুমের বাইরে এসে দেখে এক কোনায় রিহান বসা। রিহানের হাতে ফোন দেখে মীরা অবাক হয়ে বলে, এত ছোট টাইপরাইটার তো কখনোই দেখিনি। রিহান বলে, এটাকে ফোন বলে। মীরা বলে, মানছি যে আমি অনেক আদি আমলের, তার মানে এই না যে তুমি আমাকে বোকা বানাবে। রিহান বলে, সত্যি বলছি, এটাকে যেখানে সেখানে নিয়ে যেতে পারবে, একটা ম্যাজিক দেখবে। বলেই রিহান মীরা ছবি তুলে দেখায়। মীরা হতবাক হয়ে তার ছবি দেখতে থাকে। রিহান বলে, এতে মিউজিকও শোনা যায়। রিহান একটা হিপ হপ মিউজিক চালালে মীরা জিজ্ঞেস করে, গান কখন হবে? রিহান বলে, এটাই তো মিউজিক, এটাকে হিপ হপ বলে, মানুষ এই মিউজিকে নাচে। বলেই ব্রেক ড্যান্স শুরু করে দেয়। নাচ দেখে মীরা তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। নাচ শেষে রিহান জিজ্ঞেস করে, কেমন হলো? মীরা হাসতে হাসতে বলে, এমন অদ্ভুত নাচ আমি জীবনেও দেখিনি। রিহান বলে, এমন ভাবে বলছো যেন নাচ অনেক সহজ। মীরা বলে, তেমন কঠিনও না। বলেই মীরা রিহানের সাথে রোমান্টিক কাপল ডান্স শুরু করে দেয়। রিহান অপলক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা লজ্জা পেয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাওয়া উচিত। বলেই তার রুমে চলে যায়। গভীর রাত, হোটেলের সবাই ঘুমিয়ে গেছে। মার্গারেট হঠাৎ রিসিপশনে টেলিফোন বাজার শব্দে ঘুম থেকে উঠে রিসিপশনে আসে। আশেপাশে কেউ নেই, ফোন অনবরত বেজেই যাচ্ছে। মীরার বাবা অথবা মা কল দিয়েছে ভেবে মার্গারেট কল রিসিভ করতেই অপর পাশ থেকে অশরীরী এক কণ্ঠ ফিসফিসিয়ে বলে, হ্যালো। ভয়ে মার্গারেট ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর রুমে এসে মার্গারেট দরজা লাগিয়ে ঘুমন্ত মীরার সামনে বসে তাকে এক নজরে দেখতে থাকে। আসলে মার্গারেটের উপরে শয়তান আয়ারের আত্মা ভর করেছে। তার চোখ একদম সাদা হয়ে গেছে, সারা মুখে কাটা বিভৎস দাগ, চুল একদম উস্কো খুস্কো হয়ে আছে। শয়তান আয়ার আচমকাই মীরার উপরে ঝাঁপিয়ে পড়লে মীরার ঘুম ভেঙে যায়। মার্গারেটকে এই বিভৎস রূপে দেখে মীরা ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে থাকে। মীরার চিৎকার শুনে রিহান দৌড়ে এসে দরজা ধাক্কায়। আয়ারের শয়তানি আত্মা তার অদৃশ্য শক্তি দিয়ে চেয়ার দরজার সামনে রেখে দরজা আটকে রাখে, যেন রিহান দরজা খুলতে না পারে। রিহান তার সমস্ত শক্তি দিয়ে দরজা খুলে ভেতরে আসলে বিভৎস আত্মা রিহানকে জোরে দেওয়ালে আছড়ে ফেলে। রিহান মীরাকে বাঁচানোর জন্য দেওয়ালে ঝুলানো ক্রুশ দিয়ে আত্মার পিঠে মেরে দেয়। ফলে আয়ারের আত্মা দুর্বল হয়ে মীরাকে ছেড়ে দেয়। রিহান মীরাকে নিয়ে দৌড়ে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর সোজা গাড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আয়ার তার শয়তানি শক্তির বলে দরজা খুলে ফেলে। সকালে ঘুম ভাঙলে রিহান দেখে মীরা তার পাশে নেই। ভয়ে ঝিলের দিকে দৌড়ে এসে দেখে মীরা আগে পেছনে কিছু না দেখে এক মনে হাঁটতেই আছে। রিহান মীরাকে বারবার থামতে বললেও মীরা শোনে না। রিহান মীরাকে থামিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? মীরা বলে, তোমার থেকে অনেক দূরে। আমি বুঝে গেছি সবকিছু আমার জন্য হচ্ছে, যা হওয়ার তা হবে। শেষ হওয়ার কথা ছিল ওই শয়তান আত্মার, কিন্তু মার্গারেট আর কিষান তুমি কাউকেই বাঁচাতে পারোনি। রিহান জিজ্ঞেস করে, আমার থেকে দূরে গিয়ে তুমি নিজেকে বাঁচাতে পারবে? মীরা বলে, আমি নিজেকে নয় বরং তোমাকে বাঁচাতে চাই। বলেই হাঁটা শুরু করে। রিহান মীরাকে আজকে বলে, আমি মানছি ভাগ্য বদলানো সম্ভব না। 2011 থেকে 1936 সালে কেন এসেছি তাও জানি না, কোন শক্তির জোরে এখানে এসেছি তা আমার জানা নেই। শুধু এইটুকু জানি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি। মীরা বলে, আমার জন্য তোমার কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। রিহান বলে, আমি থাকতে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। মীরা কান্না করতে করতে জিজ্ঞেস করে, কেন আমি তোমার জন্য এত জরুরি? রিহান বলে, ভালোবাসা কি তা আমি জানি না, কিন্তু যখন আমাদের পরিচয় হয় নিজের থেকেও বেশি আমার তোমাকে আপন মনে হয়। হয়তো এটাকে ভালোবাসা বলে। তুমি আমার জন্য সেই মানুষ যে আমার নিজের না হয়েও আমার খুব আপন। ফাদার তার রুমে বসে প্রার্থনা করছে। হঠাৎ আলমারির ভেতর থেকে কারো ধাক্কানো শব্দ পেয়ে আলমারি খোলে। কাপড় সরাতেই দেখে তার ভেতরে কালো বিভৎস এক সাপ। সাপটা আচমকাই ফাদারের চোখে ছোবল মারে, সাথে সাথেই ফাদার সেখানে মারা যায়। এদিকে রিহান আর মীরা দেখে পথের পাশের এক পাথরের গায়ে লেখা দরগা 1 মাইল দূরে। দুইজন গাড়ি রেখে জঙ্গলের পথে হাঁটা শুরু করতেই মার্গারেটের শরীরে ভর করা আইয়ার তাদের পিছু নিয়ে
নিয়ে ধীরে ধীরে গাছ বেয়ে নামতে থাকে। কখনো এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে পার হয়। রিহান আর মীরা দরগার সামনে আসতেই মার্গারেটের পুরো শরীর জ্বলতে শুরু করে। আইয়ার মীরাকে আটকাতে গাছের গুড়ি তীরের মতো নিক্ষেপ করতে থাকে। পেছন থেকে গাছের গুড়ি আসতে দেখে রিহান মীরাকে ধাক্কা দিয়ে অপর পাশে ফেলে দেয়। রিহান কোনো রকমে মীরাকে গাছের ডাল থেকে বাঁচিয়ে সামনে এগোতে থাকে। কোনো কাজ হচ্ছে না দেখে আইয়ার একটা গাছের গুড়ি রিহানের গলায় মেরে নিচে ফেলে মাটিতে আটকে রাখে। ধীরে ধীরে মীরার দিকে এগোতে থাকে। রিহান কোনো রকমে সেই গুড়ি ভেঙে উঠেই মার্গারেটের পেটে ঢুকিয়ে দেয়। সাথে সাথে আইয়ার উড়ে গিয়ে কয়েকটা গাছে নিচে পড়ে। মীরা আর রিহান তাড়াতাড়ি আরো কয়েকটা গাছ দিয়ে আইয়ারকে ধামাচাপা দেয়, কিন্তু এই শয়তানি আত্মাকে এত সহজে কি আটকানো সম্ভব? রিহান আর মীরা দৌড়াতে থাকলে আইয়ার সব গাছ সরিয়ে রিহান আর মীরার পিছু পিছু শূন্যে দৌড়াতে থাকে। দরগার গেটের সামনে প্রায় চলেই এসেছে। হঠাৎই আইয়ার রিহানকে এক লাথি মারলে রিহান দরগার দেওয়ালে আছড়ে পড়ে। মীরা দৌড়ে রিহানের কাছে এসে তালা ওঠাতে গেলেই আইয়ার মীরাকে নিয়ে উড়ে যেতে যায়। রিহান মার্গারেটের পা শক্ত করে টেনে ধরে। আইয়া নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু রিহান তাকে কোনোভাবেই ছাড়ে না। রিহান খেয়াল করে দরগার দরজা আধা খোলা, তাই কোন রকমে আইয়ারকে টেনে দরগার দরজায় পা রাখায়। সাথে সাথে আইয়ারের গা জ্বলতে থাকে। পুরো শরীর কাঁপতে কাঁপতে কালো এক ধোঁয়া বের হয়ে যায়। সাথে সাথেই মার্গারেটের শরীর ছিটকে গিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ভেতর থেকে একজন রিহান আর মীরাকে ডাক দিলেই ভেতরে এসে দেখে সেই পাগল। রিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে সুফি বাবা? পাগলটা বলে, লোকে আমাকে এই নামেই ডাকে, আমি তো শুধুমাত্র এক পাহারাদার। মীরা জিজ্ঞেস করে, তুমি এনাকে চেনো? সুফি বলে, হ্যাঁ, 80 বছর ভবিষ্যতে দেখা হয়েছিল, তোদের সাহায্যের মাধ্যম বানিয়েছে। মীরা জিজ্ঞেস করে, কিন্তু নিয়তিকে কি বদলানো সম্ভব? সুফি বলে, ওই আইয়ারের আত্মা এখনো তোর সাথেই জড়িয়ে আছে, কারণ তুই তার রক্ত বয়ে নিয়ে বেড়াচ্ছিস। সেদিন আইয়ারকে মারার পর তার লাশ যখন মীরার কাঁধে পড়ে, তখন আইয়ারের রক্ত মীরার লকেটে লেগে যায়। রিহান বলে, আমরা যদি এই লকেট ফেলে দিই তাহলে কি সব ঠিক হবে? সুফি বলে, তাতে কিছুই হবে না। লকেট মীরার আর রক্ত আইয়ারের, এরা সব সময় একে অপরের সাথে যুক্ত থাকবে। এখান থেকে বেশ দূরে পরিত্যক্ত এক গ্রাম আছে, যেখানে গভীর এক কুয়া আছে। কুয়ার গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। সেই কুয়ার যদি আইয়ারকে ফেলানো যায় তাহলে কাজ হয়ে যাবে। রিহান জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? সুফি বলে, এই দুনিয়ার মানুষের জীবন এবং আত্মা 5টা তত্ত্ব দিয়ে বানানো, মাটি, পানি, আগুন, হাওয়া আর রুহু। সুফি মাটি এবং ল্যাম্প দিয়ে বলে, পানি আর বায়ু কুয়ায় পেয়ে যাবি। এই ল্যাম্পে আগুন ধরিয়ে মীরার লকেট কুয়ায় ফেলে দিলেই আয়ারের আত্মা জাহান্নামে চলে যাবে। এখান থেকে বের হলে মীরার সাথে আবারও আইয়ার জড়িয়ে যাবে। তাই সুফি পড়া পানি দিয়ে বলে, এই পানি দিয়ে কিছুক্ষণের জন্য আইয়ারকে আলাদা রাখা যাবে। দেরি না করে বেরিয়ে পড়। রাতের অন্ধকারে হারিকেন নিয়ে মীরা আর রিহান ভয়ে ভয়ে কুয়ার কাছে এসে হারিকেন রেখে মাটি আর ল্যাম্প বের করে। আয়ারের আত্মা মীরার পিছু পিছু চলে আসে। রিহান মাটিটা পানিতে ফেলে দেয়। হারিকেন থেকে আগুন ধরিয়ে মীরাকে দিলেই মীরা ল্যাম্পটা কুয়ায় ফেলে। সুফির কথা মতো লকেট খুলতেই যাবে, আচমকা আয়ারের আত্মা কুয়ার ভেতর থেকে বিভৎস এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠলে ভয়ে রিহান আর মীরা ছিটকে গিয়ে পড়ে, আর আইয়ার মীরাকে টেনে নিয়ে যায়। রিহান সারা জায়গায় মীরাকে খুঁজতে থাকে। আইয়ার মীরা লকেট ধরে টানতে থাকে। মীরা পকেট থেকে পড়া পানি ছুঁড়ে মারতেই সাথে সাথেই আইয়ার তাকে ছেড়ে দেয়। মীরা দৌড়ে পালায়, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পায় না। সে যেন ভয়ানক এক গোলক ধাঁধায় ফেসে গেছে। রিহান যেই গলি থেকে বের হয় না কেন, সেখানেই নতুন করে দেওয়াল তৈরি হয়ে যায়। মীরা 4 দেওয়ালে বন্দী হয়ে চিৎকার করে রিহানকে ডাকতে থাকে। আইয়ারের বিভৎস কণ্ঠে ফিসফিসানির শব্দ পেয়ে মীরা ভয়ে পড়া পানির বোতল তার সামনে ধরে। মীরা যেই দেওয়ালের সামনে দাঁড়ায় না কেন, সেই দেওয়াল থেকেই আইয়ার তাকে ধরার জন্য হাত বাড়িয়ে দেয়। মীরা ভয়ে সরতে সরতে এক দেওয়ালে দাঁড়াতেই সামনের দেওয়াল ভেঙে যায়। মীরা ভয়ে চিৎকার করতে করতে কিছু না দেখেই চোখ বুজে একবারে পানি ছুটতেই থাকে, কিন্তু কোনো লাভই হয় না। আইয়ার হঠাৎ পেছনের দেওয়াল থেকে 2 হাত বাড়িয়ে মীরাকে ধরে টানার চেষ্টা করে। মীরা ভয়ে এক চিৎকার দিতেই তার হাত থেকে পানির বোতলটা পড়ে যায়। রিহান শব্দ অনুসরণ করে কাঠ বেয়ে উপরে উঠে আসে। দেওয়ালের ফাঁকা দিয়ে দেখে মীরাকে আইয়ার ধরে রেখেছে। রিহান একটা বড় বাঁশ দিয়ে লাফিয়ে সেই পাশে আসতেই মীরা ইশারা করে পানির বোতল দেখিয়ে দেয়। রিহান বোতলটা নিয়েই আইয়ারের দিকে পানি ছুঁড়ে মারলে আইয়ার যন্ত্রণায় ছটফট করতে করতে মীরাকে ছেড়ে দেয়। রিহান দ্রুত মীরাকে নিয়ে কুয়ার কাছে আসতেই আইয়ারের হুঙ্কারে পেছনের দেওয়াল ভেঙে পড়ে। তাল সামলাতে
না পেরে রিহানের হাত থেকে বোতলটা পড়ে ফেটে গিয়ে সব পানি পড়ে যায়। হঠাৎ শেকড় বেরিয়ে রিহানের পা পেঁচিয়ে উপরে ঝুলিয়ে রাখে আর মীরার পা পেঁচিয়ে মাটিতেই আটকে রাখে। মীরা চিৎকার করে রিহানকে ধরার চেষ্টা করে। রিহান চিৎকার করে বলে, জলদি তোমার লকেট ওই কুয়ায় ছুঁড়ে ফেলো। মীরা জলদি তার লকেট খুলে কুয়ায় ছুঁড়ে মারে। আশপাশটা একদম শান্ত হয়ে গেছে। দুইজনই ভয়ে ভয়ে তাকায়। প্রফেসরের শয়তানি আত্মা আচমকাই মীরাকে হ্যাচকা টান দিয়ে নিয়ে যায়। মীরা রিহানের হাত ধরে আটকাতে চেয়েও পারে না। ভেতরের রুম থেকে মীরা চিৎকার করে রিহানকে ডাকতে থাকে। রিহান কুয়ার দিকে তাকাতেই দেখে হারিকেন কুয়ার উপরে রাখা। দেওয়ালে জোরে লাথি দিয়ে কুয়ার কাছে যাওয়ার চেষ্টা করে। কয়েকবার চেষ্টা করতেই কোনো রকমে হারিকেন ধরে ফেলে। সাথে সাথে হারিকেন পায়ের সাথে বাঁধা শেকড়ে জোরে বাড়ি মারে আর তাতে আগুন লেগে যায়। শিকড় পড়ে যেতেই রিহান নিচে পড়ে যায়। জলদি কুয়ার কাছে গিয়ে দেখে মীরার লকেট কুয়ার পানিতে পড়েনি, বরং একটা ইটে আটকে আছে। মীরা একটা ভাঙা সিমেন্টের জানালায় কোন রকমে নিজেকে আটকে চিৎকার করে কান্না করতে করতে রিহানকে ডাকছে। মীরাকে এভাবে অসহায়ের মতো কান্না করতে দেখে রিহান বুঝতে পারে না সে মীরার কাছে যাবে নাকি কুয়ার মধ্যে নেমে লকেট পানিতে ফেলবে। প্রফেসরের শয়তানি আত্মা মীরাকে তুলে নিয়ে যায় আর রিহান জলদি এক পিলারের সাথে দড়ি বেঁধে সেই দড়ি বেয়ে কুয়ায় নামতে থাকে। প্রফেসরের শয়তানি আত্মা মীরাকে দেওয়ালে চেপে ধরে তার ওভারকোট ছিঁড়ে ফেলে। মীরা ভয়ে কাচুমুচু হয়ে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছে। রিহান কোন রকমে দড়ি ধরে ঝুলে অপর পাশের ইটের উপর থেকে সেই লকেট নামানোর চেষ্টা করে। শয়তানি সেই বিভৎস আত্মা মীরাকে মাটিতে হ্যাচকা টান দিয়ে নিয়ে গেলে মীরা নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চাইতে থাকে। রিহান যে পিলারে দড়ি বেঁধেছে সেটা অনেক পুরনো হওয়ায় এত চাপ সহ্য করতে না পেরে ভেঙে সামনের দিকে সরে এসেছে। একদিকে শয়তানি আত্মা মীরার হাত পেছনে নিয়ে মীরার পুরো শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে আর অপরদিকে রিহান সেই লকেট হাতে পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে। পিলার একটু একটু করে এগোতেই রিহান সেই লকেটের নাগাল পেয়ে যায়। প্রফেসরের বিভৎস আত্মাকে অনুভব করতেই মীরা চোখ বুজে রিহান বলে চিৎকার করতে থাকে। রিহান লকেটে জোরে ধাক্কা দিতেই লকেটটা পানিতে পড়ে যায়। সাথে সাথেই শয়তানি আত্মা যন্ত্রণায় চিৎকার করতে করতে অদৃশ্য শক্তির টানে সব দেওয়াল ভেঙে সোজা গিয়ে ওই কুয়ার পানিতে পড়ে একদম নিঃশেষ হয়ে যায়। কুয়ার দইতে ঝুলতে ঝুলতেই অবাক হয়ে রিহান সব দেখতে থাকে। মীরা রিহানকে হন্যে হয়ে ডাকতে ডাকতে কুয়ার কাছে আসতে রিহান বলে, আমি কুয়ার মধ্যে আছি। রিহান হাসতে হাসতে মীরাকে বলে, আর কোনো আত্মা তোমাকে বিরক্ত করবে না, তুমি ওই অভিশপ্ত আত্মা থেকে মুক্ত হয়ে গেছো। রিহান দড়ি বেয়ে ধীরে ধীরে কুয়ার উপরে উঠতে গেলেই সেই পিলার ভেঙে কুয়ার দিকে সরে আসে। তাল সামলাতে না পেরে রিহান ছিটকে কুয়ার পানিতে পড়ে যায়। চোখের পলকে রিহানকে এভাবে হারাতে দেখে মীরা চিৎকার করে রিহানকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রিহান চোখ মেলে দেখে সে বাংলোর সামনের ঘাসের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। হুশ ফিরতেই বাংলোর দিকে তাকাতেই দেখে তার গাড়ি। জলদি বাংলোর ভিতরে মীরা রুমে আসে। বাংলোর সবকিছু আবারও বদলে গেছে, তাই সে বুঝতে পারে সে বর্তমানে চলে এসেছে। দৌড়ে লাইব্রেরিতে এসে সেই বই খুলতে দেখে তাতে আগের মতোই একটা চিঠি রাখা। মীরা লিখেছে, প্রিয় রিহান, তুমি যদি এই চিঠিটা পড়ছো তার মানে তুমি তোমার সময়ে পৌঁছে গেছো। তোমার জন্য এই সবকিছু কয়েক মুহূর্তের ব্যাপার হলেও আমার জন্য এই সবকিছু কয়েক যুগের স্মৃতি। এতদিনে আমি হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেছি, তবে আমাকে এমন ভাবে ছেড়ে গেলে যে কিছু বলার সুযোগই পাইনি। তোমাকে হারিয়ে ফেলার পর আমি নিঃশ্বাস তো নিচ্ছিলাম, কিন্তু সেই বাঁচা আর মরার মাঝে তেমন একটা পার্থক্য ছিল না। খাওয়া, ঘুমানো, বেঁচে থাকা সব যেন একদম ভুলেই গিয়েছিলাম। একদিন হঠাৎ মনে হলো তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে যে জীবন উপহার দিলে আমি সেই জীবনকে অবহেলায় কেন নষ্ট করছি। তাই আমি বাকি জীবন হাসি খুশিতে কাটানোর সিদ্ধান্ত নেই। দেওয়ালে মীরার সাথে তার বাবা আর মায়ের ছবি দেখে রিহান খুশি হয়ে যায়। মীরা বলে, তোমার চলে যাওয়ার কয়েক বছর পর আমার সাথে রাজেশের দেখা হয়। রাজেশ অনেক ভালো মানুষ, আমাকে সব সময় হাসি খুশি রাখতো, তাই আমি তার সাথে সংসার শুরু করি। কয়েক বছর পর আমাদের একটা ছেলে হয়, তার নাম আমি তোমার নামে রাখি, রিহান। যে নাম আমাকে নতুন জীবন দিয়েছিল আমি সেই নামকে নিজের জীবন বানিয়ে নিয়েছিলাম। মীরার সুখী পরিবারের ছবি দেখে রিহান অনেক খুশি। মীরা বলে, আমার জীবন, সুখ, স্বপ্ন সব শুধুমাত্র তোমার জন্যই ফিরে পেয়েছি, তাই সবকিছু তোমার জন্য দিয়ে দিলাম। দেওয়ালে মীরার বৃদ্ধ কালের ছবি, তার পাশেই তার ছেলে রিহানের ছবি। মীরা বলে, এখন থেকে তুমি যখনই গ্লেড মেনোরে যাবে তখন আর আগের মতো সেই অভিশপ্ত চিৎকার শুনতে পাবে না, কারণ সেই অভিশাপ এই বাংলো ছেড়ে বহু দূরে চলে গেছে। মীরার কথা মনে
পড়তেই রিহানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তবে রিহানের ঠোঁটে হাসি, কারণ সে চাইলেও কখনো মীরাকে পাবে না। তবে মীরা যে তার বাকি জীবনটা স্বস্তিতে আর সুখে কাটিয়েছে, এটাই রিহানের বাকি জীবনের সান্ত্বনা। ভালোবাসা কি সত্যি এমনও হয়? সৎ সাহস, সত্যিকারের ভালোবাসা আর সততার মাধ্যমে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপকেও জয় করা যায়। ভয়কে জয় করে সাহস নিয়ে দাঁড়াতে পারলে অন্ধকার যতই গাঢ় হোক না কেন, আলো একদিন আসবেই। তাই কখনোই আশাহত হবেন না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।